দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে একটি বিশেষ টিম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে এবং এই উদ্দেশ্যে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সও নাকি বাংলাদেশ উদ্দেশ্যে এর মধ্যে রওনা দিয়েছে। এটি আমাদের কাছে সর্বশেষ খবর। এর মধ্যে আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন এবং তার সবশেষ অবস্থা সম্পর্কে আরও দুই একটি কথা বলবো। তবে তার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই বিশেষভাবে। যেহেতু খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে, এটি দলের সিদ্ধান্ত, সেহেতু আমরা মোটামুটি এটুকু নিশ্চিত এই মুহূর্ত পর্যন্ত যে তারেক রহমান দেশে আসছেন না বা আসতে পারছেন না। তিনি যে দেশে আসতে পারছেন না বা আসছেন না, কেন এলেন না, এরকম নানান ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন চলছে। একই সঙ্গে নানান ধরনের রাজনৈতিক অপ্রীতিকর বক্তব্য আমাদের সামনে আসছে। দেখুন, আমি শুরু থেকে একটি কথা আপনাদের সামনে বলে আসছি। আমি এটুকু বিশ্বাস করি যে অন্য যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও প্রবল আকর্ষণ রয়েছে তার মায়ের প্রতি। মায়ের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তাকে একটু স্পর্শ করার, সরাসরি দেখার, এটুকু আমি বিশ্বাস করি। তিনি যে আসছেন না এই অবস্থায়ও বা এলেন না তা নিয়েও প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার কথা হচ্ছে, সেই প্রশ্নগুলো তোলার সময় তো এখন নয়। তিনি কেন এলেন না, নিশ্চয়ই এর মধ্যে অনেক ধরনের গূঢ় রহস্য রয়েছে। এই বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছেন এবং তা নিয়েও রাজনৈতিক অনেক ধরনের বক্তব্য উত্থাপিত হতে পারে। আবারও বলি, কিন্তু সেই সময়টি তো এখন নয়। আরেকটি বিষয় একটু বলে নিতে চাই যে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বা তিনি কোন অবস্থায় রয়েছেন এ বিষয়ে বুধবার মানচিত্র চ্যানেলে, এই চ্যানেলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান তিনি তার বক্তব্য তুলে ধরেছিলেন। নিশ্চয় তিনি যতটুকু দেখছেন, যতটুকু জানছেন, সেই জায়গা থেকে তিনি বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং তিনি সবশেষ খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে একটি মন্তব্য করেছেন। এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। প্রশ্ন তুলতেই পারেন, যেহেতু চারিদিকে সারা বাংলাদেশে এখন এটি আলোচনার বিষয়, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। খালেদা জিয়ার কী অবস্থা, তিনি কোন অবস্থাতে রয়েছেন, সর্বশেষ তার কন্ডিশন কি, নানান ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানও তিনি তার জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি একটি সর্বশেষ মন্তব্য করলেও তিনি পরিশেষে তার সুস্থতাও কামনা করেছেন। এমনকি যখন মানচিত্রে এই প্রোগ্রামটি নিয়ে, এই সাক্ষাৎকারটি নিয়ে অনেক বেশি প্রশ্ন কোনো জায়গা থেকে উঠছে, তিনি তার দায়িত্বশীলতার জায়গা থেকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে যা কিছু বলা হয়েছে তিনি তার নিজের জায়গা থেকে বিশ্লেষণ করে একটি কনক্লুশন টানার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে যদি কেউ এটি অন্যভাবে নেওয়ার চেষ্টা করেন, আমরা আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকছে না, এটুকুই বলতে চাই। যাই হোক, যেটি বলছিলাম, তারেক রহমান কেন দেশে আসেননি সেই প্রশ্ন ওঠার পাশাপাশি এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বা শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময়। এর মধ্যে আরেকটি বিষয় জানা গিয়েছিল যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হয়তো দিয়েছেন। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে যতটুকু জানা গেছে, অন্তত আমি এ বিষয়ে কিছু শুনতে পাইনি। তবে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে, এটি গত দুদিন ধরে শোনা যাচ্ছিল এবং সেটি একটা পর্যায়ে এসে নিশ্চিত হওয়া গেছে এবং এই খবর বিবিসি দিয়েছে আমাদেরকে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং তারাও জানিয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। গত 24 ঘন্টায় তিনি এর আগে যাচ্ছিলেন একই রকম রয়েছেন এবং এই অবস্থাকে স্থিরশীল মনে করছেন চিকিৎসকরা, এমনই বক্তব্য দেওয়া হয়েছে প্রেস উইং থেকে। আর আবারও তারেক রহমানের প্রসঙ্গে আসি যে
তার যে বিড়াল, খুব শখের একটি বিড়াল রয়েছে, আদুরের বিড়াল রয়েছে, সেই বিড়ালেরও পাসপোর্ট হয়েছে বাংলাদেশে আসার জন্য। তার মানে তারেক রহমানের একটি প্রস্তুতি ছিল যে যদি দেশে আসার ক্ষেত্রে তার যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসন করা সম্ভব হয় তাহলে তিনি আসবেন। বিড়ালের পাসপোর্ট করার বিষয়টি সম্বন্ধে মানে সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিতে পৌঁছাতে পারি এবং সহজে বোঝা যাচ্ছিল যে তিনি সপরিবারে আসার চিন্তা ভাবনা করছেন বা পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা থেকে বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করছিলেন। আরেকটি বিষয় যেটি উল্লেখ করা দরকার যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার যে হসপিটাল, যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, সেই হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর 2টি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন করেছে। এই বিষয়টি না এখনো পর্যন্ত মানুষের কাছে রহস্যের। মানে কেন এই অবস্থায় SSF এর প্রোটোকল অনুযায়ী এই পরীক্ষামূলক এই উড্ডয়নের ব্যবস্থা, এই প্রশ্নটি মানুষের মুখে রয়েছে। তবে যেটুকু বোঝা যাচ্ছে সম্ভবত খালেদা জিয়াকে এ ধরনের কোনো হেলিকপ্টার করেই বিমানবন্দরে নেওয়া হবে, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে, হতে পারে। এর পাশাপাশি আরও অনেক ধরনের মন্তব্য, নানান ধরনের গুঞ্জন বা কেউ কেউ গুজবও ছড়াচ্ছিল। আগেই বলেছি যে এমন কোনো ব্যবস্থা থাকলে সেটি এমনিতেই হতে পারত। সরকারের পক্ষ থেকে একবারে প্রকাশ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো, সেই বিজ্ঞপ্তি নিয়েই নানান ধরনের কানাঘুষা চলছিল। এখনো পর্যন্ত মানুষ জানে না যে এই হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের ভেতরের কারণটি কি। অনেক ধরনের প্রশ্ন উঠছে। আর খালেদা জিয়ার যে অসুস্থতা, তার জন্য বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে আওয়ামী লীগকেই দায়ী করা হয়েছে। দলের মহাসচিব, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বৃহস্পতিবার দুপুরে যে সংবাদ সম্মেলনটি করলেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। নির্যাতন করে অসুস্থ করা হয়েছে মানে কি, এই সময় তাকে নির্যাতন করেন, আওয়ামী লীগ সময়ের কথাই তিনি উল্লেখ করতে চেয়েছেন। এই জায়গাটিতে একটু জোর দিতে চাই, যেটি আমি শুরু থেকে বলছিলাম যে তারেক রহমানকে নিয়ে যেমন নানান ধরনের রাজনৈতিক বক্তব্য চলছে, এখন খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়েও বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য তুলে ধরার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তখন সবারই একটা উদ্দেশ্য, সবাই যেটি প্রার্থনা করছেন খালেদা জিয়ার সুস্থতা, তিনি যেন আবারও ফিরে আসেন। তার অবস্থা যতই সঙ্গীন হোক না কেন, যতই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকুন না কেন, সৃষ্টিকর্তা চাইলে তো সবকিছুই সম্ভব এবং নিঃসন্দেহে আমরা সবাই সেটি চাই। খেলা তো রীতিমতো জমে উঠেছে। আমাদের এপারে যেমন প্রস্তুতি হচ্ছে, ওপারেও শুনলাম প্রস্তুতি হচ্ছে। তো ওপারে প্রস্তুতি কে নিচ্ছেন একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি একটা খবর করেছেন যে মানে প্রেস কনফারেন্স করেছেন জাতীয় প্রেস ক্লাবে, যে 7 সিস্টার দখলে নিয়ে আলাদা রাজ্য গঠন করবেন, না হলে ভারত ভাঙা না হলে তার শান্তি হবে না। আমরা তো আমন্ত্রণ জানাচ্ছি ভাই, আপনারা একবার আসেন, পদধূলি দেন একবার, ওখানে বসে প্রেস কনফারেন্স করে চিল্লিয়ে লাভ কি? তবে আধা ভারতবাসী কিন্তু বলছে ওই খতনার পর যেটা পড়ে থাকে বাকি অংশটুকু, সেই অংশটুকু কেটে যদি ফেলে দেয় এখানে, তারপরে যদি ফিরিয়ে দেয়, তাহলে পরে কিন্তু সমস্ত জীবন নষ্ট, সব নষ্ট। সুতরাং ওটাকে বাধা দিয়ে আসবেন যারা এই সমস্ত স্বপ্ন দেখছেন। বলে আমরা এই সমস্ত নিয়ে চিন্তিত নই, বরং বুঝতে পারছি যে ভয়টা খুব ভালো মতো ধরেছে। আর এসব করে কি হচ্ছে জানেন তো, যদিও বা একটুখানি দেরি ফেরি হতো, তাও আর দেরি ফেরি হবে না। এবারে তো একদম নিশ্চিত হ্যাপি হোলি তো হবেই, হ্যাপি হোলি তো হবেই। আচ্ছা, যাই হোক, আজকে অন্য খবরে ফিরে, সেটা হচ্ছে আজকে পুতিন ফিরে আসছেন এখানে। সারা বিশ্বের চোখ এখন পুতিনের দিকে, এই দুই রাষ্ট্র নেতার বৈঠকের দিকে।
তাদের মধ্যে আছে হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে যুদ্ধ বন্ধ করতে, রাশিয়াও চাইছে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু রাশিয়ার দাবি এবং ইউরোপিয়ান ইউনিয়নের দাবি আর ইউক্রেনের দাবি দুটোতে মিলছে না। 7 দিন 5 দিন বৈঠকের শেষে কিন্তু 5-7 দিন বৈঠকের শেষে কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি, দুপক্ষ নিরাশ হয়ে ফিরে গেছে। পুতিন নিজে বসেছিলেন ওই বৈঠকে, সে খবরও আমি বলবো, আমাদের কাগজে দুটো খবরই বেরিয়েছে। এখন এই যে পুতিন আজকে আসছেন, পুতিন আসার পরেতে আপনারা শুধু বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। কূটনীতিতে কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিস মাপা হয়। এই কে কিভাবে হ্যান্ডশেক করলো, কে কতটা জড়িয়ে ধরলো, কতটা চেপে জড়িয়ে ধরলো, তাদের মুখে ভঙ্গি কি ছিল, হাসি কতটুকু ছিল, প্রাণ খোলা হাসি ছিল নাকি একটা দেখানো হাসি ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু কূটনীতিতে গোনা হয়। আপনারাও গুনুন, ছবি তো আপনারা পাবেন, আপনারাও ভিডিও দেখলে পরে আপনারাও দেখবেন যে এই যে হৃদ্রতা, সেটা ওই বৈঠকের আগে প্লেন থেকে যখন উনি নামবেন, তারপরে যখন দেখা হবে মোদিজির সঙ্গে, সেই হৃদ্রতার ছবিটুকু দেখবেন, তাহলে বুঝে যাবেন কূটনৈতিক ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে। আমেরিকা ইউরোপ যাই বলুক না কেন, যা করবেন মোদিজি করবেন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করবেন। আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, আজ আসছেন পুতিন, পাখির চোখ বাণিজ্য। আমাদের এখানে খবর বেরিয়েছে একটা, এইটা আমি খবরটা পড়ছি, কারণ আমার তো এখানে ওঠে না, আমি তুলতে পারি না, এখনো শিখতে পারিনি, আমি একটা গাধা মানুষ, আমার দ্বারা এই সমস্ত হবে না। আমি কনভেনশনাল পদ্ধতিতেই আমি করে যাব, আপনারা শুধু শুনুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল, মানে গতকাল লেখা হয়েছে তাই বলছো, আগামীকাল দিল্লি আসছেন পুতিন। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন পুতিন। পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হবে। প্রত্যাশা মাফিক পুতিনের সফরের আগে ইতিবাচক আবহাওয়া তৈরি করতে ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে অনুমোদন দিয়ে রাখলো রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ স্টেট ডুমা। দু দেশের মধ্যে লজিস্টিক বা রসদ ভিত্তিক সাহায্যের আদান প্রদানের জন্য গত ফেব্রুয়ারিতে দিল্লি এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়। চুক্তির নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, এইটা মাথায় রাখবেন, সংক্ষেপে RILOS। দু দেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক, এটা নিয়ে আমি পরে বলবো এই জিনিসটা কি। দু দেশের মধ্যে সামরিক সহযোগিতার দিক দিয়ে এই চুক্তিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে এই চুক্তিটি অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে পাঠান সে দেশের প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। মঙ্গলবার তাদের সবুজ সংকেত দিয়েছে নিম্নকক্ষ। স্টেট ডুমার স্পিকার ভ্লাদিস্লাভ ভ্লাদিমির বলেন, ভারতের সঙ্গে আমাদের কৌশলগত এবং সার্বিক সম্পর্ক রয়েছে, আমরা এই সম্পর্কের কদর করি। এই চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতার জন্য এবং আমাদের সম্পর্কের আরো দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। এবার শুনুন নয়াদিল্লির বক্তব্য। বার্ষিক শীর্ষ সম্মেলনে দু দেশের মধ্যে সামরিক কোনো চুক্তি সই বা তা নিয়ে কোনো কিছুই ঘোষণা করা হবে না, যেটা আমি পোস্টে তুলে দিয়েছি। তার মানে যা থাকবে কি চুক্তির মধ্যে, তা কিন্তু দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা নিয়ে প্রকাশ্যে কিছু বলা হবে না, কোনো দেশ কিছু বলবে না। এবার যে যার মতো আন্দাজ করুক কি হচ্ছে না হচ্ছে। তবে সামরিক চুক্তি, বেসামরিক চুক্তির মধ্যে যা রয়েছে, বেসামরিক চুক্তি মানে পরমাণু চুল্লি ফুল্লি, তারপরে তো আপনার ডুবোজাহাজ এগুলো হচ্ছে বেসামরিক চুক্তি। তার একটু লাইটটা একটুখানি বাড়িয়ে নি, 1 মিনিট ধরুন, আপনার লাইটটা একটু বাড়িয়ে নি। হ্যাঁ, তো সামরিক বেসামরিক চুক্তি যেগুলো আছে সেগুলো মধ্যে যেটা আছে, একটা ছোট অংশ শুনতে পেলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু। বাংলাদেশ ইস্যু এখানে একটা বড় জায়গা পাবে ইউক্রেনের পাশাপাশি, কারণ রাশিয়াও চাইছে ইউক্রেন যুদ্ধে একটা সমাধানে পৌঁছাক। সেখানে যখন জেলেনস্কি যখন
মানে রাজি হয়েছে মোদিজির মধ্যস্থতা নিয়ে কথা বলতে, তখন পরে পুতিন নিশ্চয়ই এই সুযোগটা নেবেন এবং মোদিজিও চাইবেন এখানে একটা শান্তি স্থাপন হোক, যাতে রাশিয়া অন্যদিকে মাথা দিতে পারে।